গল্প মানেই ভয়। কোনো চোখ নেই, শুধু দুটো শূন্য কঠোর দিয়ে রক্তের মতো লালচে তরল গড়িয়ে পড়ছে। তার ফ্যাকাশে চামড়াটা হাড়ের সাথে লেপ্টে আছে, যেন শত বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল। বিদ্যুতের ঝলকানিতে আকাশ চিরে একটা বিশাল ফাটল দেখা দিল। মেঘের গর্জনটা এতটাই গম্ভীর আর ভয়ানক ছিল যে মনে হচ্ছিল মাটির নিচে কোনো দানব জেগে উঠেছে। বৃষ্টির ফোঁটাগুলো জানালার কাছে ধূপধাপ করে আছড়ে পড়ছিল, যেন কেউ পাগল হয়ে আমাদের ঘরের ভেতর ঢোকার জন্য দরজা পেটাচ্ছে। ঝড়ের প্রবল তাণ্ডবে পুরনো ভাঙাচোরা জানালার কাঠটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ কাঁদছে। ঘরে আমরা তিনজন, আমি অয়ন, আমার ছোট ভাই রমেশ আর আমার বন্ধু অর্ক। বাইরে এমন একটা দুর্যোগ চলছে যে ঘর থেকে বেরোনোর কোনো উপায় নেই। আমাদের একটা ছোট টিম ছিল, যে কোনো রহস্যজনক আর ভৌতিক কাহিনীর প্রতি প্রবল টান। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাতে আমরা তিনজন মিলে একটি ভৌতিক গল্প শুনব। আমরা একটা গোল করে মেঝেতে বসলাম। ঘরের মাঝখানে একটা টিম টিম করে জ্বলছে একটা মোমবাতি। এর ক্ষীণ আলো আমাদের মুখগুলো ছায়ায় ঢেকে দিচ্ছিল। এই অন্ধকারের সাথে মোমবাতির শিখার লালচে আলো মিলে একটা গা ছমছম পরিবেশ তৈরি হয়েছিল। আমরা একে অপরের দিকে তাকিয়েছিলাম, চোখে মুখে অদ্ভুত রকমের একটা ভয় আর উত্তেজনা। বৃষ্টির ফোঁটাগুলো ঘরের চালে আছড়ে পড়ছে, আর ঝড় বাতাসটার শাঁসার শব্দের আওয়াজ আমাদের কানে প্রতিধ্বনি হয়ে আসছে। বাইরে অন্ধকারের মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু মাঝে মাঝে বিদ্যুৎ চমকালেও চোখের পলকে বিশাল গাছগুলো যেন কোনো দানবের মতো হাত পা নেড়ে উঠেছে। আমাদের সবার বুক ধড়ফড় করছে। রমেশ আমার দিকে তাকিয়ে ধরা গলায় বলল, অয়ন, তুমি কি এই আওয়াজটা শুনতে পাচ্ছ? আমি বললাম, কিসের আওয়াজ? রমেশ চোখ বড় বড় করে বলল, কেঁদে উঠছে কেউ, মনে হচ্ছে কেউ যেন বাইরে থেকে আমাদেরকে ডাকছে। আমরা তিনজনে স্থির হয়ে শুনতে চেষ্টা করলাম। মেঘের গর্জন, ঝড়ের শব্দ আর বৃষ্টির ফোঁটাগুলোর আওয়াজের মাঝে সত্যিই যেন কোনো করুণ কান্নার স্বর ভেসে আসছে। মনে হচ্ছে কেউ একজন খুবই আর্তনাদে কাঁদছে আর দূর থেকে আমাদের নাম ধরে ডাকছে। অর্ক আমাদের হাতটা শক্ত করে ধরল, ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। কে কে ডাকছে? অর্ক ফিসফিস করে জিজ্ঞাসা করলো। আমি আর রমেশ একে অপরের দিকে তাকালাম। আমাদের মুখ থেকে কোনো শব্দ বের হলো না, শুধু মনের মধ্যে একটা অশুভ আশঙ্কা তীব্র হতে শুরু করলো। মোমবাতির শিখাটা হঠাৎ করে যেন শিউরে উঠল। কোনো বাতাস নেই, তবুও শিখাটা পাগলের মতো কাঁপছে। ঘরের তাপমাত্রা হঠাৎ করে কয়েক ডিগ্রি নেমে গেল। আমরা তিনজনই অনুভব করলাম হাড় কাঁপানো এক শীতল স্রোত আমাদের শরীরের ওপর দিয়ে বয়ে গেল। বাইরের আকাশ তখন গাঢ় বেগুনি। একটা বিকট বিদ্যুতের ঝলকানি আমাদের ঘরের জানালাটা দিয়ে ভেতরে আসতেই মনে হলো জানালাটার বাইরে সেই প্রাচীন কৃষ্ণচূড়া গাছটার ডালে কেউ একজন ঝুলে আছে। বিদ্যুতের আলো নিভতেই আবার সব অন্ধকার। অর্ক, অর্ক, তুই কি কিছু দেখলি? রমেশের গলা কাঁপছে। অর্ক কোনো কথাই বলল না, শুধু আঙুল দিয়ে জানালার দিকে ইশারা করলো। মোমবাতির অস্পষ্ট আলোয় দেখলাম জানালার বাইরে সেই অস্পষ্ট ছায়াটা যেন আস্তে আস্তে সরে আসছে। সেটার কোনো স্পষ্ট আকার নেই, কিন্তু মনে হচ্ছে একটা লম্বা জীর্ণ শরীর আমাদের জানালার কাছের খুব কাছে এসে দাঁড়িয়েছে। ঝড়ের তীব্র আর্তনাদের মাঝে এবার স্পষ্টভাবে শোনা যাচ্ছে সেই আওয়াজ, আমাদের নাম ধরে ডাকছে কেউ।
ঘরের মধ্যে কোনো মানবিক সুর নেই, মনে হচ্ছে যেন কোনো পুরনো শুকনো কাঠের ঘষা খাওয়ার শব্দ। আমাদের হৃৎপিণ্ড গলার কাছে এসে ঠেকেছে। ঠিক সেই মুহূর্তেই আমাদের ঘরের বন্ধ দরজাটা সজোরে ধাক্কা খেল। কেউ বাইরে থেকে ভারী কিছু দিয়ে দরজা ভাঙার চেষ্টা করছে। বৃষ্টির শব্দের চেয়েও ভয়াবহ সেই শব্দ। আমরা তিনজনে একে অপরের গায়ে সেটে বসলাম। আমি সাহস সঞ্চয় করে বললাম, কে কে ওখানে? বাইরে থেকে কোনো উত্তর এলো না। হঠাৎ করে ঘরের সব শব্দ স্তব্ধ হয়ে গেল। বৃষ্টি যেন আকাশ থেকে গায়েব হয়ে গেল এক মুহূর্তের মধ্যে। এক কবরের মতো নিস্তব্ধতা আমাদের চারপাশ ঘিরে ধরল। ঠিক তখনই ঘরের একমাত্র মোমবাতিটা সশব্দে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মাঝে আমরা দেখতে পেলাম ঘরের কোণ থেকে একটা ফ্যাকাশে নীলচে আভা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। সেই আলোর পেছনে ফুটে উঠল একটা কঙ্কালসার হাত। আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। সেই হাতটা ঘরের দেওয়াল ছুঁয়ে এগিয়ে আসছে, আর যে জায়গা দিয়ে হাতটা যাচ্ছে সেই জায়গাটা যেন কালো হয়ে পচে যাচ্ছে। অর্ক চিৎকার করে উঠল, কিন্তু আওয়াজটা যেন আমাদের কণ্ঠনালী ভেতর থেকে বের হতে পারছে না। আমি বুঝতে পারলাম কোনো অশরীরী ছায়া আমাদের এই ঘরের সীমানার ভেতরে ঢুকে পড়েছে। অন্ধকারে সেই নীলচে আভাটা যখন আমাদের খুব কাছে চলে এলো, তখন আমরা দেখতে পেলাম সেই বীভৎস চেহারাটা। বিভীষিকাময় সেই সত্তাটা যখন আমাদের দিকে হাত বাড়ালো, আমরা বুঝতে পারলাম আজ রাতে আমাদের পালানোর কোনো পথ নেই। হঠাৎ ঘরের মেঝেটা কাঁপতে শুরু করলো। ঝড়ের শব্দ আবার ফিরে এলো, কিন্তু এবার সেটা আর বাইরের ঝড় নয়। মনে হলো ঝড়ের সেই তাণ্ডব আমাদের ঘরের চার দেওয়ালের ভেতর ঢুকে পড়েছে। টেবিল, চেয়ার, আলমারি সব কিছু শূন্যে ভাসতে শুরু করলো। অর্ক আর রমেশ দুজনেই ভয়ে কুঁকড়ে গিয়ে মেঝের সাথে মিশল। সেই ছায়াটা যখন অর্কর কাঁধে তার লম্বা নখওয়ালা হাতটা রাখলো, অর্ক যন্ত্রণায় চিৎকার করে উঠল। ওর গলার স্বরটা যেন বাতাসে ঝাপটায় মিলিয়ে যাচ্ছিল। আমি মরিয়া হয়ে আমাদের সামনে থাকা সেই মোমবাতিটা আবার জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু দিশলাইয়ের কাঠিগুলো একটার পর একটা ভাঙতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তেই একটা বিকট শব্দের জানালার কাঁচগুলো ভেঙে চুরমার হয়ে গেল। বৃষ্টির জলে ঝাপটা আর ঝোড়ো হাওয়া হু হু করে ঘরের ভেতর ঢুকে মোমবাতি জ্বালানোর সেই আশাটাও নিভিয়ে দিল। সেই অশরীরী আত্মাটা এবার হাসতে শুরু করলো, এক বীভৎস কর্কশ হাসি যা আমাদের কানের পর্দা ফাটিয়ে দিচ্ছিল। তোদের তিনজনকে নিতে এসেছি আমি। আমি আর রমেশ অর্ককে টেনে ধরার চেষ্টা করলাম, কিন্তু এক অদৃশ্য শক্তি আমাদের দূরে ছিটকে ফেলে দিল। বিদ্যুৎ চমকানোর এক মুহূর্তেই আলোয় দেখলাম সেই সত্তাটা অর্ক আর রমেশকে নিয়ে জানালার বাইরে সেই ঘন অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি চিৎকার করে ওদের হাত ধরতে চাইলাম, কিন্তু আমার হাত যেন পাথরের মতো ভারী হয়ে গিয়েছিল। হঠাৎ করে একটা প্রচণ্ড বজ্রপাত হলো, আর পুরো বাড়িটা যেন ভেঙে পড়ল আমাদের ওপর। পরের দিন সকালে যখন সূর্য উঠল, তখন আকাশ পরিষ্কার। পাড়ার লোকজন সেই বাড়িটার সামনে এসে দেখল জানালার কাঁচগুলো ভাঙা, ঘরের ভেতরে আসবাবপত্র ছড়ানো ছিটানো, কিন্তু ঘরে কেউ নেই। পুলিশ আর প্রতিবেশীরা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু অয়ন, অর্ক আর রমেশ কারোরই কোনো চিহ্ন পাওয়া গেল না। শুধু ঘরের মাঝখানে মেঝেতে কয়লা দিয়ে লেখা ছিল 3টি নাম, আর সেই জানালার বাইরে শুকনো কৃষ্ণচূড়া গাছটার ডালে ঝুলছিল 3টি ছেঁড়া জামার টুকরো।
গ্রামের মানুষ আজও বলে, যখন প্রবল বৃষ্টি আর ঝড় শুরু হয়, সেই ভাঙা বাড়িটার ভেতর থেকে 3টে মানুষের আর্তনাদ আর কান্নার শব্দ শোনা যায়। তারা আজও সেই অন্ধকারের অভিশাপ থেকে মুক্তি পায়নি।